হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তার পাশাপাশি জিদ্দার নতুন সিনেমা, নতুন আপকামিং সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই সিনেমার দ্বিতীয় যে গান, সেই গানটাও রিলিজ হয়ে গেছে। তো সেই গানটার লাইভ রিয়াকশন আমি অলরেডি হিন্দি চ্যানেলে দিয়ে দিয়েছি, তো সেটারও রিভিউ করব এই ভিডিওর মধ্যে। তো লেটেস্ট আপডেট এবং গান রিভিউ দুটোই থাকবে এই ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আমি লেটেস্ট আপডেটগুলো নিয়ে কথা বলে নেবো। প্রথম আপডেট হচ্ছে রামায়ণ থেকে। তো রামায়ণের ডিস্ট্রিবিউশনের জন্য টোটাল 400 কোটি টাকার কাছাকাছি খরচা করা হচ্ছে। ইয়েস, সরি, মার্কেটিং এর জন্য। ঠিক আছে, এই সিনেমাটার মার্কেটিং প্রমোশনের জন্য 400 কোটি টাকা খরচা করা হচ্ছে, যার মধ্যে সোনি পিকচার্স তারা 235 কোটি টাকা দিচ্ছে এবং এর যে প্রডিউসার তারা 140 কোটি টাকা ঢালছে। তো টোটাল 400 কোটি টাকার কাছাকাছি এই সিনেমা শুধু মার্কেটিং এ খরচা হবে। সোনি পিকচার্স এটাকে বাইরে প্রমোশন করবে, তারা এটার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে এই ফিল্মটাকে প্রমোট করবে এবং তার জন্য তারা 235 কোটি টাকা এবং আমাদের এই যে প্রডিউসার নামিদ মালহোত্রার যে প্রোডাকশন হাউস, তারা 140 কোটি টাকা খরচা করছে এর প্রমোশন করার জন্য ইন্ডিয়াতে। তো সব মিলিয়ে 400 কোটি টাকার কাছাকাছি রামায়ণের শুধু প্রমোটিং এর জন্য খরচা হচ্ছে, মার্কেটিং এর জন্য। কি বক্তব্য এটার উপরে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আপনাদের কাছে হয়তো এখন অলরেডি খবরটা সবাই জেনে গেছে যে রামায়ণের ট্রেলার কিন্তু কালকে রিলিজ হয়নি। ইয়েস, কালকে রিলিজ হবে না, এটা তারা সকালে আগের দিনই মেকার্সরা করে দিয়েছিল। ঠিক আছে, না আগের দিন না, মেবি কালকেই তারা সকালে জানিয়ে দিয়েছিল এবং নতুন ডেট খুব শিগগিরই জানানো হবে। তো এখন মেবি দেশের এরকম পরিস্থিতি, যার কারণেই হয়তো এটা নামিদ মালহোত্রা এই ডিসিশনটা নিয়েছে। তো আমি বলবো অ্যাকচুয়ালি ডিসিশনটা ভালোই নিয়েছে, কিছুদিন চেপে যাক, সবকিছু ঠিক হয়ে যায়, কারণ দেশের পরিস্থিতি এখন খুব খারাপ। তো সেই হিসাবে দেখতে গেলে তার ভালো ডিসিশন নিয়েছে। বাট আমি একটু ডিসঅ্যাপয়েন্টই হয়েছি, কারণ আমি রামায়ণের বিভৎস লেভেল এক্সাইটেড। আমার মতো কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে যান। নেক্সট আপডেট হচ্ছে টম হল্যান্ডকে নিয়ে। ইয়েস, স্পাইডারম্যানের টম হল্যান্ডের স্পাইডারম্যান, টম হল্যান্ডকে নিয়ে মার্ভেল কিন্তু আরো 5টা মুভি করবে। ইয়েস, টম হল্যান্ডকে কিন্তু এত সহজে ছাড়ছে না এমসিইউ। ইয়েস, কেভিন ফেগি সে এত সহজে কিন্তু টম হল্যান্ডকে ছেড়ে দেবে না। স্পাইডারম্যানের 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পার্ট তো আসবে, তার সাথে সাথে অ্যাভেঞ্জার্সের 2টো পার্ট এবং তাকে দিয়ে আরো কিছু সিনেমায় কেমিও করানো হবে, এরকম নাকি আপডেট উঠে আসছে। তো টম হল্যান্ড কিন্তু এখন যাচ্ছে না এবং স্পাইডারম্যানকে কিন্তু আমরা এখনো দেখতে পাবো। এখনো 5টা মুভিতে আমরা, এই ব্র্যান্ড নিউ ডে বাদ দিয়ে এখনো 5খানা মুভিতে আমরা টম হল্যান্ডকে দেখতে পাবো অ্যাজ এ স্পাইডারম্যান। তো আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা ব্র্যান্ড নিউ ডে টিকিট অলরেডি কেটে নিয়েছেন, কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আবার স্পাইডারম্যানকে নিয়েই। তো স্পাইডারম্যান অ্যাডভান্সে 150 মিলিয়ন ক্রস করে গেছে। ইয়েস, অ্যাডভান্স বুকিং এ 150 মিলিয়ন অলরেডি ক্রস করে গেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। ডোমেস্টিক থেকে 250 প্লাস এবং আমাদের থেকে ডোমেস্টিক ওদের ওখান থেকে 250 প্লাস এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে গ্লোবালি 650 মিলিয়ন প্লাস ওপেনিং নিতে চলেছে। ইয়েস, গ্লোবাল ওপেনিং, যেখানে গ্লোবাল ওপেনিং ওডিসি নিয়েছে ক্রিস্টোফার নোলানের 264 কোটি টাকা, সেখানে 264 মিলিয়ন ডলার, সেখানে স্পাইডারম্যান নিতে চলেছে $650 মিলিয়ন। ইয়েস, 650 মিলিয়ন প্লাস। শুধু ওদের ওইখান থেকে, আমেরিকা থেকেই শুধু 150 মিলিয়ন ক্রস করে ফেলেছে অ্যাডভান্স বুকিং থেকে। জাস্ট ভাবুন, এখনো সিনেমা রিলিজ হয়নি, এখনো 7 দিন, 1 সপ্তাহ বাকি, তার মধ্যে 150 মিলিয়ন শুধু অলরেডি অ্যাডভান্স বুকিং। ক্রেজ কোন লেভেলে স্পাইডারম্যানের সেটা এখান থেকেই বোঝা যায়, সেটা ট্রেলার লেভেল থেকেই বোঝা যায়। এমন একটা ট্রেলার যেটা বিশ্ব জুড়ে 724 মিলিয়নের বেশি, 750 না 725 মিলিয়নের বেশি বক্স, প্রথমে একদিনে 24 ঘন্টায় ভিউজ কামিয়েছে, যেখানে অ্যাভেঞ্জার্স ডুমসডেও সেটা পারেনি। জাস্ট ক্রেজ আনাদার লেভেলে আছে এই সিনেমাটার এবং এই স্পাইডারম্যানের ক্যারেক্টারটার। তো কি বক্তব্য আপনারা এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে ক্রিস হেমসওয়ার্থের একটা খুব পপুলার ফ্র্যাঞ্চাইজি, যেটার নাম হচ্ছে এক্সট্রাকশন। তো এক্সট্রাকশনের 2টো পার্ট চলে এসছে, 3 নম্বর পার্টের কাজ কিন্তু চালু হয়ে গেছে। ইয়েস, এক্সট্রাকশন 3 নম্বরের কাজ চালু হয়ে গেছে এবং এটাও কিন্তু একটা খুব অসাধারণ একটা ফিল্ম হবে এক্সট্রাকশন পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে। ফিল্ম হিসাবে আমার পার্ট 1টা বেশি বেটার লাগে, বাট ফিল্ম মেকিং হিসাবে আমার পার্ট 2টা বেশি ভালো লাগে। তো এর শিডিউল অলরেডি চালু হয়ে গেছে এবং এই ফিল্মটা কিন্তু কাজ অলরেডি চালু হয়ে গেছে। তো খুব শিগগিরই এক্সট্রাকশন 3 হয়তো মেবি 2027 আমরা দেখতে পেতে চলেছি। কারা কারা এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আফরান নিশোর নেক্সট ফিল্ম সুরঙ্গ 2 নিয়ে। ইয়েস, সুরঙ্গ 2 রায়ান রাফির ফিল্ম। সেই ফিল্মটাতে আফরান নিশোর অপোজিটে আমরা মেহাজাবিন চৌধুরীকে দেখতে পেতে চলেছি। ইয়েস, মেহাজাবিন, যাকে আপনারা সবাই চেনেন, আমিও চিনি, মেহাজাবিন চৌধুরী, সে মেবি সুরঙ্গ 2তে নায়িকা হিসেবে থাকতে চলেছে আফরান নিশোর অপোজিটে।
তো কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা সুরঙ্গ 2 নিয়ে এক্সাইটেড। এবং সুরঙ্গ 2 নিয়ে আরেকটা আপডেট আমি বলে দিই, যে তাণ্ডব 2 এর যে আমাদের স্টোরি, সেটা কিন্তু সুরঙ্গ 2 যেখান থেকে শেষ হবে, তাণ্ডব 2 কিন্তু সেইখান থেকে চালু হবে। ইয়েস, সুরঙ্গ 2 আফটার নিশোর ফিল্ম যেখানে শেষ হবে, সাকিব খান স্টারার ফিল্ম তাণ্ডব 2 এর কাজ কিন্তু সেইখান থেকেই চালু হয়ে যাবে। তো আমরা জানি যে ইউনিভার্স বানাচ্ছে রায়ান রাফি। কি বক্তব্য এটা নিয়ে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ক্যাটরিনা কাইফকে নিয়ে। তো ক্যাটরিনা কাইফকে লাস্ট আমরা দেখেছি টাইগার 3-তে, তারপর আর তাকে কোনো সিনেমায় আমরা দেখিনি। তো তাকে আমরা আবার দেখতে পেতে চলেছি স্পিরিট সিনেমাতে। ইয়েস, সঞ্জু রেড্ডি ভাঙ্গা ফিল্ম, আপকামিং ফিল্ম, যাতে প্রভাস লিড চরিত্রে আছে, তৃপ্তি দিমড়ি আছে, প্রকাশ রাজ আছে, বিবেক ওবরয় আছে। তো এই সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট চরিত্রে আমরা ক্যাটরিনা কাইফকে দেখতে পাবো। ইয়েস, এরকমই লেটেস্ট আপডেট, ক্যাটরিনাকে আমরা স্পিরিট মুভিতে একটা ইম্পর্টেন্ট রোলে দেখতে পেতে চলেছি। এরকমই এটা ইনসাইডের তরফ থেকে চারিদিকে আপডেটটা উঠে আসছে। তো দেখা যাক আলটিমেট এটা কবে অফিসিয়াল জানা যায়, কারণ যেহেতু স্পিরিট নিয়ে প্রচুর লেভেলে হাইপ, তো অনেক রকম খবর উঠে আসতে থাকে। আপনাদের কি বক্তব্য, এই খবরটা কি সত্যি হবে, এবং যদি ক্যাটরিনা কাইফ থাকে কতটা হেভি হবে সিনেমাটার জন্য অবশ্যই কমেন্টে লিখে যাবেন। কারা কারা ক্যাটরিনার ফ্যান অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, রাজকুমার রাও এবং ওয়ামিকা গব্বি স্টারার ফিল্ম প্রহার, যেটা ম্যাডকের ফিল্ম। তো এই সিনেমাটার আগস্টে 7 তারিখ রিলিজ হওয়ার কথা ছিল, বাট এই সিনেমাটা কিন্তু এখন পোস্টপোন হচ্ছে। ইয়েস, এই সিনেমাটা এখন পোস্টপোন হয়ে যাচ্ছে, এবং এই সিনেমাটা নতুন রিলিজ ডেট কিন্তু খুব শিগগিরই জানানো হবে। তো রাজকুমার রাও স্টারার ফিল্ম প্রহার কিন্তু এখন আগস্টে 7 তারিখে রিলিজ হবে না। এবং ইথা যে সিনেমাটা আমাদের শ্রদ্ধা কাপুর স্টারার ফিল্ম, যেটাও ম্যাডকেরই ফিল্ম, যেটা আগস্টেই রিলিজ হবে, ঠিক আছে, সেই সিনেমাটাও কিন্তু নাকি পোস্টপোন হয়ে যাবে। ইয়েস, সেই সিনেমাটাও নাকি আগস্ট থেকে পোস্টপোন হয়ে যাবে, এবং সেটারও নতুন রিলিজ ডেট জানানো হবে, এরকমই লেটেস্ট আপডেট। এবং দুটো সিনেমাই এখন পোস্টপোন হতে চলেছে ম্যাডকের। মেবি আমার যেরকম কারেন্ট সিচুয়েশন, এই হিসাবেই হয়তো এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। তো ম্যাডকের দুটো ফিল্মে কিন্তু আগস্টে না আসার চান্স বেশি, পোস্টপোন হয়ে যেতে পারে। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে নানির আপকামিং সিনেমা প্যারাডাইসকে নিয়ে। মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম প্যারাডাইস, সেই সিনেমার নতুন রিলিজ ডেট হচ্ছে 24শে সেপ্টেম্বর। ইয়েস, অফিসিয়াল না, বাট তারা মেকার্সরা ট্রাই করছে 24 তারিখ সেপ্টেম্বর মাসের এই সিনেমাটাকে রিলিজ দেওয়ার প্ল্যান করছে। ইয়েস, এবং পোস্ট প্রোডাকশনের কাজ তারা এরপরে চালু করে দেবে জোরো কদমে, এবং মানে নানি এটার দিকে প্রচুর খেয়াল রাখছে পোস্ট প্রোডাকশনের দিকে। এবং এই সিনেমাটাকে যাতে খুব ভালো করে আনা যায়, যাতে কোথাও না কোথাও খামতি থাকে, তার কারণেই তারা এতটা টাইম নিচ্ছে। এবং অফিসিয়ালি যদি এখনো জানা যায়নি 24 তারিখে রিলিজ হবে নাকি, বাট এরকমই লেটেস্ট আপডেট বলছে যে 24 তারিখ মেকার্সরা টার্গেট করছে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা নানির প্যারাডাইস নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ক্রিস্টোফার নোলানের ওডিসিকে নিয়ে। তো ওডিসি কিন্তু ফাইনালি বক্স অফিসে, ইন্ডিয়ান বক্স অফিসে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে। ইয়েস, ওপেন হাইমারের পরে নোলানের এটা সেকেন্ড ফিল্ম যেটা 100 কোটি টাকায় পার করে গেছে ইন্ডিয়ান বক্স অফিসে। তো কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের কল্যাণী প্রিয়দর্শনকে নিয়ে। তো কল্যাণী প্রিয়দর্শন, তার নেক্সট ডেবিউ হতে চলেছে হিন্দিতে প্রলয় সিনেমাটা থেকে। রণবীর কাপুর স্টারার ফিল্ম, রণবীর সিং স্টারার ফিল্ম প্রলয়, যেটা জম্বি বেস্ট ফিল্ম, যেটা খুব হাই ভিএফএক্স এর কাজ। তো এই সিনেমাতে কল্যাণী প্রিয়দর্শন থাকবে। এই সিনেমার বাজেট 300 কোটি টাকার কাছাকাছি। এইখানে কল্যাণীর ক্যারেক্টারটা কিন্তু একটা যাইতাই শুধু নর্মাল একটা ক্যারেক্টার হতে চলেছে, তাকে কিন্তু খুব একটা হাই অকটেন অ্যাকশন হিসাবে ট্রিট করা হবে। মানে তার ক্যারেক্টারটা খুব বড় অ্যাকশন সিকোয়েন্স থাকবে, এবং সে অ্যাকচুয়ালিতে মানে কি বলবো অ্যাকশন স্টার হিসেবে আমরা তাকে দেখতে পেতে চলেছি এখানে। ইয়েস, একজন খুব দামি মানে ভালো একটা ক্যারেক্টার তাকে দেওয়া হবে, যেখানে সে অ্যাকশন করবে হেভি, মানে তার ক্যারেক্টারটা একটা ওয়েট থাকবে, এটা মানে বিভৎস তার কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকবে, যেরকম লোকাতে আমরা দেখেছি। তো সেই রকম ট্রিটমেন্ট কিন্তু দেওয়া হবে কল্যাণী প্রিয়দর্শনকে। তো অ্যাকশন করতে কিন্তু আমরা দেখতে পাবো কল্যাণীকে এই প্রলয় সিনেমাতে রণবীর সিং এর অপোজিটে। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রশ্মিকা মান্দানাকে নিয়ে। তো RC-17 মানে হচ্ছে আমাদের রামচরণের সিনেমা, যেটা সুকুমার ডিরেক্ট করেছে। তো এই সিনেমাটাতে আমরা প্রথমবারের মতো রশ্মিকা এবং রামচরণকে দেখতে পেতে চলেছি। ইয়েস, রশ্মিকাকে আমরা রামচরণের অপোজিটে প্রথমবারের মতো এই সিনেমাটা দেখতে পাবো RC-17। সুকুমার অলরেডি পুষ্পাতে কাজ করেছে রশ্মিকাকে নিয়ে, ঠিক আছে, মানে সুকুমার রশ্মিকাকে নিয়ে অলরেডি পুষ্পাতে কাজ করেছে। এবার কিন্তু সে তার নেক্সট সিনেমাতেও তাকে কাজ করার চেষ্টা করছে। কি বক্তব্য আপনাদের এটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, না আর কোনো আপডেট নেই, এই গড়ে আপডেট ছিল। তো এই ছিল টোটাল আপডেট। এখন আমরা যদি কথা বলে হচ্ছে ভোর বলে গানটাকে নিয়ে, জিদ্দার আপকামিং সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত থেকে দ্বিতীয় গান। এই গানটার লিরিক্স এবং এই গানটার ভিজুয়াল আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছে, সত্যি কথা বলছি। মানে আমি জানি না কেন, বাট এই গানের ভিজুয়ালে যেরকম জিদ্দার পারফরমেন্স, ঠিক লিরিক্সে সেরকম একটা অরা, সেরকম একটা দম। অরা মিনস একটা দেশভক্তি জাগিয়ে দেবে আপনার মধ্যে, এবং একটা স্যাড গান এইটা, ঠিক আছে, তার মধ্যেও যে লিরিক্স,
যে মন্দির মসজিদের যে লিরিক্সগুলো এখানে এনেছে সেগুলো গুজবাম্প দিচ্ছে। আমি বলছি আমার এখন লিটারেলি গুজবাম্প দিচ্ছে, সত্যি আমি বলছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, মানে গুজবাম্প দিচ্ছে। আমি বলছি যা, দেখুন গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে, দেখুন ভালো করে। মানে আমি যখন দেখছিলাম লিরিক্স গুলো, আমি প্রথমে না গানটা প্রথম যে জিদ্দা এতটা মানে নিজের দিকে আকর্ষণ করে নেবে, একদম প্রথমের ক্লোজ আপের শটটায় যেখানে জিদ্দার চোখ টোক নাড়ায়, মানে এক্সট্রা অর্ডিনারি। দেখুন আমি বলছি গায়ে কাঁটা দিচ্ছে, বলছি গায়ে গুজবাম্প দিচ্ছে। তো সেখান থেকে আমি চোখ সরাতে পারছিলাম না। তারপরে গানটা শুনতে আমি বলবো না যে খুব আহামরি আমার হেভি লেগেছে, এটা ওয়ান টাইম শোনার জন্য, বাট গানটার লিরিক্সটা না আপনাকে দারুণ ফিল করাবে, আপনাকে এটা থামিয়ে দেবে, আপনাকে ভাবাবে। তো সেটা আমার লেগেছে এই গানটা লিরিক্সে শুনে। আমি বলছি গায়ে কাঁটা দিচ্ছে, সত্যি বলছি। এবং এরকম কিন্তু সচরাচর আমার হয় না, এবং বাংলা ফিল্মের দিক থেকে বলতে সত্যিই হয় না। প্রথম গানটাও, সেই গানটারও লিরিক্স আমার ভালো লেগেছিল। আমার গানটা বেশ হেভি একটা দেশপ্রেমী গান লেগেছিল, গানটা শুনতে অতটা ভালো লাগছিল না, বাট দেশপ্রেমী জাগিয়ে দেয়, লিরিক্সটা খুব ভালো। সেকেন্ড গানটাও ঠিক সেরকম অ্যাজ ইট ইজ কাজ করে। সেকেন্ড গানটায় একটা জিনিস আপনি প্লাস অ্যাডিশন পাবেন, সেটা হচ্ছে জিদ্দা। জিদ্দাকে আপনারা নতুন রূপে দেখতে পাবেন। এরকম জিদ্দাকে আমরা রিসেন্ট টাইমে 10-12 বছরে দেখিনি। লাস্ট আমরা মেবি ওই অসুর ফিল্মে দেখেছিলাম, মানে 10-12 বছর না, ভুল বললাম আমি, অসুর ফিল্মে আমরা লাস্ট দেখেছিলাম। তারপরে কিন্তু আমরা এরকম জিদ্দাকে দেখিনি, এবং এতে কিন্তু অসুরের থেকেও ব্যাপক পারফরমেন্স জিদ্দা দিতে চলেছে। তো জিদ্দাকে দেখে হেভি মজা লেগেছে আমার। আমি খুব খুশি যে জিদ্দাকে এইভাবে ইউজ করেছে ডিরেক্টর, এবং তার ওই যে ক্লোজ আপের শটটা টেরিফিক লাগছে দেখতে, টেরিফিক। এবং নেক্সট হচ্ছে গানটার লিরিক্স, এক্সট্রা অর্ডিনারি লিরিক্স লিখেছে। আমি যতবার বলবো আমি জানি আমার গায়ে কাঁটা দেবে, কারণ হেভি লেগে গেছে আমার লিরিক্সটা। তো এই গানটা যখন আপনি ভিজুয়ালি দেখবেন না উইথ অডিয়েন্স সিনেমা হলে, আপনাকে ব্যাপক মানে করবে, অ্যাটাক করবে। মানে গানটা আপনি জাস্ট হয়তো ইমোশনালও হয়ে পড়তে পারেন যখন আপনি উইথ প্যাক অডিয়েন্স, যখন আপনি ফিল্মটাকে দেখবেন বা গানটাকে দেখবেন বড় স্ক্রিনে, তখন কিন্তু লোক ভালো মানে জুড়ে যাবে গানটার সাথে। এবং এই গানটা খুব কানেক্ট করে, এই গানটা আপনাকে খুব টাচ করবে। এই গানটা স্যাড সং, এবং সেই স্যাডনেসটা কিন্তু আপনার সাথে টাচ হয়, কানেক্ট হয়। এটা আমার খুব ভালো লেগেছে। তো ওভারঅলে ভোর গানটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। শুনতে আমার অতটা ভালো লাগেনি, বাট লিরিক্স ওয়াইজ এবং জিদ্দার পারফরমেন্স ওয়াইজ আমার টেরিফিক লেগেছে, হেভি লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন? এই গানটা যারা দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যারা এখন দেখেননি অবশ্যই গিয়ে দেখে নিন এবং দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এই ছিল আমার গান এবং লেটেস্ট আপডেট নিয়ে কথা। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।